একবার ভাবুন তো, আমাদের পূর্বপুরুষের লেখা একটা চিঠি খুঁজে পাওয়া গেল, কিন্তু তার একটা অক্ষরও পড়া যাচ্ছে না। ঠিক এই একই রকম ধাঁধার মুখোমুখি হয়েছি আমরা যখন ইতিহাসের কিছু অসাধারণ সভ্যতার দিকে তাকাই। ওরা যে লিপিগুলো রেখে গেছে সেগুলো তো আসলে অতীতের দরজা খোলার চাবিকাঠি, কিন্তু সেই কোড আমরা এখনও ভাঙতে পারিনি। চলুন আজ সেই সব রহস্যময় লিপির জগতে একটা ডুব দেয়া যাক। দেখুন, একদিকে যেমন রোজেট্টা স্টোনের মতো দারুণ সাফল্য আছে, যা আমাদের জন্য প্রাচীন মিশরের দরজাটা একদম খুলে দিয়েছিল। অন্যদিকে লিনিয়ার এ বা সিন্ধু লিপির মতো অমীমাংসিত রহস্যগুলো আজও কিন্তু নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো যেন ভুলে যাওয়া এক জগতের প্রতিচ্ছবি, যা আমাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে। আজ আমরা এই ৫টি অসাধারণ অমীমাংসিত লিপির গভীরে যাব, দেখব এদের পেছনের গল্পটা কি, আর কেনই বা এদের রহস্য আজও সমাধান করা যায়নি। তবে এই রহস্যগুলো সমাধানের আগে চলুন এক ধাপ পিছিয়ে যাই। আচ্ছা, কোনো চাবিকাঠি ছাড়া একটা প্রাচীন কোড ভাঙা আসলে ঠিক কতটা কঠিন হতে পারে? যে কোনো কোড ব্রেকারের কাছে আসল জ্যাকপট হল একটা বহুভাষিক শিলালিপি খুঁজে পাওয়া। ভাবুন তো, একই বার্তা খোদাই করা আছে একটা পরিচিত আর একটা অজানা ভাষায়। ব্যাস, সেই মুহূর্তেই পাঠোদ্ধারের দরজাটা খুলে যায়। কিন্তু প্রত্নতত্ত্বে এমন সৌভাগ্যে দেখা মেলা কিন্তু ভার। সত্যি বলতে পাঠোদ্ধার করাটা আসলে একটা জটিল গোয়েন্দা গল্পের মতো। গবেষকরা প্রথমে যতটা সম্ভব প্রমাণ সংগ্রহ করেন, এখানে প্রতিটি লেখাই কিন্তু মহামূল্যবান। তারপর তারা প্যাটার্ন খোঁজেন, বারবার ফিরে আসা চিহ্নগুলো চিহ্নিত করেন। এরপর আসে সেই মোক্ষম সূত্রটা খোঁজার পালা, মানে একটা দ্বিভাষিক লেখা। আর সবশেষে সেই লিপিটাকে একটা পরিচিত ভাষার সঙ্গে জুড়ে পুরো পাজলটা সমাধান করার চেষ্টা করা হয়। আমাদের প্রথম অনুসন্ধান আমাদের নিয়ে যাবে সোজা ক্রিট দ্বীপে, যেখানে নসুস প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে এক রহস্যময় মিনুয়ান সভ্যতার ভাষা। ১৯০০ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আর্থার ইভ্যান্স এই লিপিটা আবিষ্কার করেন। এটা প্রায় ১৮০০ থেকে ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ক্রিটের মিনোয়ানরা ব্যবহার করত। এই লিপিতে এমন কিছু চিহ্ন আছে যা এক একটা সিলেবাল বা ধ্বনি বোঝায়, আবার কিছু চিহ্ন আছে যা দিয়ে গোটা একটা শব্দই বোঝানো হতো। ব্যাপারটা আরও মজার হয়ে যায় যখন লিনিয়ার এ কে তার কাজিন মানে লিনিয়ার বি এর পাশে রাখা হয়। দেখতে কিন্তু দুটো প্রায় একই রকম, কিন্তু পার্থক্যটা হলো লিনিয়ার বি এর পাঠোদ্ধার করা গেছে, কারণ ওটা ছিল আসলে গ্রিক ভাষারই একটা পুরনো রূপ। আর লিনিয়ার এ, ওটার পেছনের ভাষাটা যে কি তা আমাদের কাছে আজও একটা বিরাট রহস্য। যদিও গবেষকরা প্রায় নিশ্চিত যে লিনিয়ার বি আসলে এই লিনিয়ার এ থেকেই তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, মিনুয়ানরা এই লিপিটা মূলত ব্যবসা বাণিজ্যের হিসাব রাখার জন্যই বানিয়েছিল, যেমন পণ্যের তালিকা, পরিমাণ বা মালিকানার রেকর্ড রাখা। পরেও অবশ্য এটা প্রশাসনিক এবং ধর্মীয় কাজেও ছড়িয়ে পড়ে। এবার চলুন ভারতীয় উপমহাদেশে। এখানে অপেক্ষা করছে বিশ্বের অন্যতম প্রাচীন এবং উন্নত এক নগর সভ্যতার লিপি। হরপ্পা আর মহেঞ্জোদারোর মতো অসাধারণ সব নগরীর স্থপতি মানে সিন্ধু সভ্যতার মানুষেরা এই লিপি ব্যবহার করত। প্রায় ৪,০০০-এর বেশি নমুনা পাওয়া গেছে, যার বেশিরভাগই ছোট ছোট পাথরের সিলমোহরের ওপর খোদাই করা। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এই লেখাগুলো সাংঘাতিক ছোট। আর এটাই আসল সমস্যাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভাবুন তো, যখন আমাদের হাতে থাকা সবচেয়ে লম্বা লেখাটিতেই মাত্র ৩৪টা চিহ্ন থাকে, তখন এর মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে বের করা বা ভাষার গঠন বোঝা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, যদি কোনোদিন এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়, তাহলে হয়তো আমরা জানতে পারব কেন তাদের এত বিশাল সুপরিকল্পিত শহরগুলোতে কোনো রাজপ্রাসাদ বা বড় মন্দিরের চিহ্ন পাওয়া যায় না। তাদের সমাজ ব্যবস্থা ঠিক কেমন ছিল? সব উত্তর হয়তো এই ছোট ছোট চিহ্নগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আমাদের পরের গন্তব্য প্রশান্ত মহাসাগরের এক্কেবারে প্রত্যন্ত এক দ্বীপ, যা তার মোয়াই মূর্তির জন্য বিখ্যাত। কিন্তু ইস্টার আইল্যান্ডের দ্বিতীয় বড় রহস্য হল এর নিজস্ব লিপি রঙ্গরঙ্গ। সাম্প্রতিক গবেষণায় এটা প্রায় প্রমাণিত যে রাপানুইয়ের অধিবাসীরা ইউরোপীয়দের সংস্পর্শে আসার অনেক আগেই এ লিপির উদ্ভাবন করেছিল। মানে এটা কোনো বাইরের প্রভাব ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি হওয়া এক অনন্য লিখন পদ্ধতি, যা কাঠের ফলকের উপর খোদাই করা হতো। রঙ্গ পড়ার পদ্ধতিটাও ছিল একদম অন্যরকম। বিশেষজ্ঞরা মনে করেন এটা রিভার্স বুস্ট্রোফেডন পদ্ধতিতে লেখা হতো। তার মানে এক লাইন বাম থেকে ডানে পড়া হলে পরের লাইনটা পড়তে হতো ডান থেকে বামে। ভাবা যায় কি অসাধারণ একটা পদ্ধতি। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো, যখন এই লিপিটা পড়ার মতো আর কেউ দ্বীপে রইল না, তখন সেখানকার বাসিন্দারা এই অমূল্য কাঠের ফলকগুলোকে, জানেন তো, জ্বালানি হিসাবে ব্যবহার করতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যখন এর আসল মূল্যটা বোঝা গেল, ততদিনে মাত্র গোটা ৩০ ফলক টিকেছিল।
ভাবুন একবার, একটা গোটা সভ্যতার জ্ঞান এভাবেই প্রায় চিরতরে হারিয়ে গেল। আমাদের শেষ পর্বে আমরা এমন দুটি অনোখা এবং বিতর্কিত উদাহরণ দেখব যা প্রাচীন লেখা সম্পর্কে আমাদের ধারণাকেই নাড়িয়ে দেয়। ফেস্টোস ডিস্ক, পোড়ামাটির তৈরি এই চাকতিটা আজও প্রত্নতাত্ত্বিকদের অবাক করে। এর সবচেয়ে অদ্ভুত বিষয় হল এর প্রতীকগুলো হাতে খোদাই করা হয়নি, বরং ভেজা মাটির ওপর আগে থেকে বানানো স্ট্যাম্প দিয়ে ছাপ দেওয়া হয়েছে। এই চাকতির দুই পিঠে একটা সর্পিল আকারে মোট 241টি চিহ্ন ছাপানো আছে। একই চিহ্নের পুনরাবৃত্তি আর তাদের নিখুঁত গঠন দেখে মনে হয় এগুলো একটা নির্দিষ্ট সেট স্ট্যাম্প ব্যবহার করেই তৈরি করা হয়েছিল। আর এটাই এক অসাধারণ প্রশ্ন তুলে ধরে, মুদ্রণ শিল্পের জনক গুটেনবার্গেরও হাজার হাজার বছর আগে মিনোয়ানরা কি এক ধরনের টাইপ সেটিং বা ছাপার প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছিল? যদি তাই হয় তবে এটা ইতিহাসের এক যুগান্তকারী আবিষ্কার হতে পারে। আমাদের শেষ রহস্য হল ভিনচা প্রতীক। এই টাইমলাইনটার দিকে একবার তাকানো যাক। মেসোপটেমিয়ার কিউনিফর্ম বা মিশরীয় হাইরোগ্লিফেরও প্রায় 1000 বছর আগে দক্ষিণ পূর্ব ইউরোপে এই প্রতীকগুলো ব্যবহার করা হতো। আর এখানেই আসল বিতর্কটা, এই জ্যামিতিক চিহ্নগুলো কি শুধুই সুন্দর নকশা, নাকি এটাই বিশ্বের প্রাচীনতম লিখন পদ্ধতি? যদি এটা সত্যিই লেখা হয় তাহলে কিন্তু মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হতে পারে। এই লিপিগুলো শুধু কতগুলো চিহ্ন নয়, এগুলো হলো মিনোয়ান, সিন্ধু বা রাপানোই সভ্যতার মানুষের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর, যা সময়ের অতলে কোথাও হারিয়ে গেছে। এগুলোর মধ্যে লুকিয়ে আছে তাদের দৈনন্দিন জীবনের গল্প, তাদের বিশ্বাস, তাদের ইতিহাস। এই সব হারানো সংস্কৃতির গল্পগুলোর মধ্যে কোনটির কথা সবার আগে শুনতে ইচ্ছে করে?